গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে দীঘা ভ্রমণ ব্লগের তৃতীয় পর্বে। এর আগের দুই পর্বে আমরা প্রথমে শেয়ার করেছি কলকাতা থেকে দীঘা আসার যাত্রা, আর দ্বিতীয় পর্বে ঘুরিয়ে দেখিয়েছি নিউ দীঘা আর উদয়পুর সি বিচ। আমরা উদয়পুর সি বিচে একদম সমুদ্রের ধারে বসে গরম গরম কাঁকড়া খেয়েছিলাম। আবার সেই ভিডিওটাতেই আমি এমন একটা থাকার জায়গার সন্ধান দিয়েছি যেখানে আপনারা অনেক কম বাজেটেই বড় এসি ট্রিপল বেড রুম পেয়ে যাবেন। তাই যদি আপনারা আগের ভিডিওগুলো এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ করার পর ওই ভিডিওগুলোর উপরে একবার নিশ্চয়ই চোখ বুলিয়ে নিতে পারেন। দীঘাতে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান যেখানে চাইলেই আপনি সহজেই ঘুরে আসতে পারেন। আর ভিডিও শুরুতে যে লাল কাঁকড়াটা আপনাদের দেখালাম সেটা আমি আরো ভালো করে দেখিয়েছি ভিডিওর একটু পরেই। তাই আমার একটাই অনুরোধ, ভিডিওটা শেষ অবধি থাকবেন। সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম দীঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে আমরা পুজো দেব আর আপনাদেরকে একটু ঘুরিয়েও দেখাবো সেই মন্দির। টোটো থেকে নেমে আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরের গেট দিয়ে। তারপরে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনে আমরা হাঁটা দিলাম আরো ভেতরে জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে। তৈরি হয়েছে এক নতুন দর্শনীয় মন্দির, জগন্নাথ মন্দির। এই নকশা অনেকটা পুরীর মতো, আর এখানে পূজিত হন ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণ। প্রায় 65 মিটার উঁচু এই মন্দির তৈরি হয়েছে রাজস্থানের লাল পাথর আর ভিয়েতনামের মার্বেল দিয়ে। কাজ শুরু হয়েছিল 2022 সালে আর মন্দিরের দরজা খোলে 2025 সালের 30 এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে। মন্দির তৈরির জন্য দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ডিএসডিএ জমি বরাদ্দ করে। যেহেতু মন্দিরটি শুরুতে কিছু পরিবেশগত দিক নিয়ে প্রবলেম ফেস করতে হলেও শেষ পর্যন্ত এটি দারুণভাবে গড়ে ওঠে। উদ্বোধনের মাত্র 15 দিনের মধ্যেই প্রায় 20 লক্ষ দর্শনার্থী এখানে এসেছিলেন, যা থেকে বোঝা যায় দীঘার এই নতুন জগন্নাথ মন্দির এখন অনেকের কাছেই এক বড় আকর্ষণ। দীঘা শহর থেকে উড়িষ্যার দিকে রওনা দিলে প্রথমেই পড়ে বিখ্যাত চন্দনেশ্বর মন্দির। ইউথ হোস্টেল থেকে চন্দনেশ্বর মন্দির শুধু যেতে লাগবে হচ্ছে 30 টাকা টোটো ভাড়া, আর আপ ডাউন হচ্ছে 50 টাকা। আর এই ইউথ হোস্টেল থেকে আপনারা যান তালসারি সি বিচ, শুধু আপ হচ্ছে 40 টাকা, আপ ডাউন হচ্ছে 80 টাকা। রোদের তাপ কি, পা পুরো ঝলসে যাচ্ছে, এমন আছে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটছে। চন্দনেশ্বর মন্দিরে ভগবান শিবকে পুজো করা হয় এক বিশেষ রূপে। এখানে তিনি পরিচিত নীলকণ্ঠ মহারাজ নামে। প্রতি বছর চৈত্র মাসে এখানে বসে বিশাল মেলা, যেটাকে বলে চৈত্র মেলা বা উড়া পর্ব। সেই সময় হাজার হাজার ভক্ত আসে, অনেকেই উপবাস করে আর রাতের বেলায় শিবকে জল দিয়ে অর্ঘ্য দেন। তখন চারিপাশটা হয়ে ওঠে একদম উৎসব মুখর, আলো, ভক্ত, ঢাক ঢোল আর ভক্তির আবহে জমে ওঠে পুরো পরিবেশ। মন্দিরটার গঠনে আছে পুরনো কলিঙ্গ স্থাপত্যের ছাপ, যেটা দেখে বোঝা যায় যে কত পুরনো এই মন্দিরটি। এই মেলার একদম শেষে হয় একটা বিশেষ অনুষ্ঠান যেটার নাম কামিনার বিয়ে। এখানে প্রতীকীভাবে শিবের বিয়ে হয় এক রাক্ষস কন্যা কামিনার সঙ্গে। এই অনুষ্ঠান নিয়ে আছে বহু বছরের লোককথা আর বিশ্বাস, আর এখানকার মানুষজন এই উৎসবটাকে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করেন। এখানে অনেক দোকান আছে। চন্দনেশ্বর মন্দির দর্শনের পর আমরা এবার রওনা দিলাম তালসারি সমুদ্র সৈকতের দিকে। এখন আমরা এসেছি তালসারিতে, তালসারি সমুদ্র সৈকত। এখানে দেখতে পারবো লাল লাল কাঁকড়া। আগেরবার এত জল দেখিনি, এবার অনেক জল আছে এখানে। ওই যে দেখা যাচ্ছে তালসারি সমুদ্র সৈকত। তালসারির মূল সৈকতে যেখানে আপনি সারি সারি লাল কাঁকড়া দেখতে পাবেন। যদি জোয়ার থাকে তাহলে নৌকা করে যেতে পারবেন, আর ভাটা থাকলে শুকনো বালির উপর দিয়ে বাইক করে চালক সহ পৌঁছে যাবেন। আর একটা কথা আগেই জানিয়ে রাখি, আমরা যখন নিজেরা বাইক চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম তখন তারা স্পষ্টভাবে মানা করে দেয়, এখানে বাইকে যেতে হলে আপনাকে অবশ্যই চালক সহ যেতে হবে। ওখানে ঝাউবন দেখা যাচ্ছে। কি কি ফ্লেভার আছে গো? এখানে বানাচ্ছে। আমি আইস গোলার যে ফ্লেভারটা নিয়েছিলাম সেটা ছিল কালা খট্টা। দেখি ভালো খেতে। এখন আমরা নেমেছি এখানে এই বালির উপর।
সেখান থেকে ঝাউবন দেখা যাচ্ছে। এখানে আপনারা বাইক ভাড়া করতে পারবেন, যেখানে চালক সহ প্রতি বাইকের ভাড়া পড়েছিল আমাদের 100 টাকা করে। দুজন যদি পাতলা গড়নের হন তাহলে একটা বাইকেই দিব্যি চলে যেতে পারবেন। তবে যদি আপনার দলের কারোর গঠন একটু হেলদির দিকে হয় তাহলে আরামের কথা ভেবে দুটো বাইক ভাড়া করাই ভালো, এতে সফরটা হবে অনেক বেশি স্বচ্ছন্দ আর মজাদার। এই বাইকে করেই আমরা পৌঁছে যাই তালসারির মূল সৈকতে। সেখানেই আমাদের চালক একটা গর্ত খুঁড়ে তার মধ্যে হাত ঢুকেই টেনে বের করলেন আস্ত একটা কাঁকড়া। লাল দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে হ্যাঁ ধরার টেকনিক আছে, এই যে একটা সৌন্দর্য জিনিস। তালসারি ও আশেপাশের সৈকতে যেসব লাল কাঁকড়া দেখা যায় সেগুলোর নাম রেড ঘোস্ট ক্র্যাব। সৈকতের বালুর উপর এদের বিশাল দল একসাথে চলাফেরা করে, ফলে দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো সমুদ্রটাই একটা লাল কার্পেটে ঢাকা আছে। এই কাঁকড়াগুলো খাওয়া যায় না, এদের খোলস শক্ত আর মাংস প্রায় নেই বলেই চলে, তাই এদের কেউ খায় না। এরা গর্ত খুঁড়ে মাটিকে হাওয়া চলাচল যোগ্য করে দেয় এবং পচনশীল জৈব পদার্থ খেয়ে সৈকতের পুষ্টিচক্র ঠিক রাখে। অর্থাৎ সৈকতের ইকোসিস্টেম বজায় রাখতে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানুষ দেখলে এরা গর্তের মধ্যে ঢুকে পড়ে, আর দৌড়ের তো কথাই বলবেন না, প্রচন্ড জোরে দৌড়ায়। তবে অতিরিক্ত পর্যটন, গাড়ির চলাচল ও সৈকতের দূষণের জন্য এদের বাসস্থানের ক্ষতি হচ্ছে। তাই এই লাল কাঁকড়াগুলোর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমাদেরও দায়িত্ব হয় যে আমরা এদেরকে রক্ষা করি। জলটা পুরো পরিষ্কার। দীঘা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি বিচ। এটি তুলনামূলকভাবে কম ভিড়ের এবং শান্ত সমুদ্রতট। এখানে রয়েছে বিস্তীর্ণ বালিয়াড়ি, লাল কাঁকড়া এবং তাল, নারকেল আর কাশুয়ারিনা গাছের সারি, তাই জন্য তো নাম তালসারি। জোয়ারের সময় নৌকা করে আর ভাটার সময় হেঁটে বা বাইকে করে মূল বিচে পৌঁছানো যায়। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী এসে বঙ্গোপসাগরে মিলেছে। এটা এসছে বিহার, ঘাটশিলা, ঝাড়খণ্ড থেকে, রাঁচি এসেই সাগরে মিলেছে বঙ্গোপসাগরে, বে অফ बेंगल। এটা হচ্ছে সুবর্ণরেখা रिवर, ये दोनों मिला हुआ है इधर। तालसारी ओडिशा में है ये भी। তো বন্ধুরা, আজকে 10টার সময় আমরা বেরিয়ে যাব, আমাদের বাস আছে। আর এখন বাজে হচ্ছে 5:49, আর এখন আমরা যাচ্ছি মোহনায়। তো হ্যাঁ, একদম সকালবেলা উঠে গেছি মোহনায় যাওয়ার জন্য, লাস্ট একবার দেখে আসি, তারপরে আমরা এসেই বেরিয়ে যাব। এখানে এখন চা খাওয়া হচ্ছে। পৌঁছে গেলাম মোহনা। মোহনার মাছের বাজারে এসছি। নানা রকমের শুটকি মাছ, আমি নাম জানি না, লোটে মাছ, চিংড়ি পাশে। আচ্ছা, দীঘার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মোহনা এক শান্ত ও নির্জন তটবর্তী এলাকা, যা দীঘা থেকে প্রায় 4 কিলোমিটার আর কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে আছে সমুদ্রের অবিরাম ঢেউ, নোনা হাওয়া, মাছের গন্ধ এবং তটরেখায় সাজানো অস্থায়ী দোকানপাট। এখানে নানা রকমের মাছ পাওয়া যায়, যেমন পাবদা, তোপসে, চিংড়ি মাছ, আরো অনেক কিছু। যারা দীঘার ভিড় থেকে একটু দূরে গিয়ে সাগরের স্বাভাবিক রূপ খোলা আকাশের নিচে উপভোগ করতে চান, তাদের এই জায়গাটা খুবই সুন্দর লাগতে পারে। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, এখানে একটুখানি মাছের গন্ধ আছে। সহজেই দীঘা থেকে একটা টোটো ধরে চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটায়। এবার আস্তে আস্তে আমরা বাস ধরবো। 10:40-এ আমাদের বাস আছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।